ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, বঙ্গোপসাগরে রয়েছে লঘুচাপের সম্ভাবনা। আমরা ধারণা করতেছি যে 20 তারিখের পরবর্তীতে বে অফ বেঙ্গলে একটি লঘুচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আছে। টাঙ্গাইলে বজ্রাঘাতে 2 জনের মৃত্যু। রাজধানীর 2টি স্থানে অগ্নিকাণ্ড, কারওয়ান বাজারে ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে ধোলাইখালে কাজ করছে 5 ইউনিট। সাতক্ষীরায় ধান বোঝাই ট্রাক উল্টে 2 শ্রমিক নিহত, আহত 2 জনকে হাসপাতালে ভর্তি। চালক নিয়ন্ত্রণ হারানোয় এই দুর্ঘটনা। ধানের ট্রাক নিয়ে আসতে ওই আগে দিয়ে গাড়ি পাল্টে। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। সকাল থেকেই রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় আকাশ মেঘলা, কোথাও কোথাও গুড়ি গুড়ি বৃষ্টির দেখা মিলেছে। এতে কিছুটা স্বস্তি নেমেছে জনজীবনে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটে ভারী বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। এছাড়া রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এই বৃষ্টি কয়েকদিন অব্যাহত থাকবে। 20 তারিখের পর বঙ্গোপসাগর লঘুচাপ তৈরির সম্ভাবনা আছে। ভারত, মিয়ানমার আর বাংলাদেশের যে কোনো দিকে এর গতিবিধি হতে পারে। সকাল থেকে নেই সূর্যের চিরচেনা উত্তাপের চিত্র। সকাল 8টার পরপরই ঢাকার শাহবাগ, বাংলা মোটর, কারওয়ান বাজার, ফার্মগেট, ধানমন্ডি, বাড়িধারা সহ বিভিন্ন এলাকায় গুড়ি গুড়ি বৃষ্টি হয়। সাপ্তাহিক ছুটির দিনে সরকারি অফিস আদালত বন্ধ হলেও সকালের বৃষ্টিতে কিছুটা বিপাকে পড়েন শ্রমজীবী ও স্কুলগামীরা। এত গরম ছিল যে এখন স্বস্তি মিলতেছে আর কি, কিছু একটু স্বস্তি লাগতেছে, তবে আরো ঠান্ডা হলে ভালো হইতো আর কি। দেশের যেসব এলাকায় বৃষ্টিপাতের প্রবণতাটা বেশি সেসব এলাকা থেকে প্রশমিত হবে। বিক্ষিপ্তভাবে কিছু এলাকায় হয়তো বা হিটওয়েভ থাকতে পারে। আমরা ধারণা করতেছি যে 20 তারিখের পরবর্তীতে বে অফ বেঙ্গলে একটি লঘুচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আছে। বাংলাদেশ, ভারত, মায়ানমার 3 দেশের যে কোনো দিকেই যেতে পারে। দর্শক, বৃষ্টিপাতের আরও খবর জানাতে হবিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী প্রদীপ দাস সাগর। সরাসরি যাচ্ছি তার কাছে। সাগর, আপনি জানাচ্ছিলেন সকালে কয়েক পশলা বৃষ্টি হয়েছে, এখন সেখানকার কি অবস্থা? ইশরাত, আসলে হবিগঞ্জে এখনও বৃষ্টিপাত হচ্ছে এবং সেটি ভোর থেকে শুরু হয়েছিল এবং এটা এখনও এটি অব্যাহত আছে। আমি যদি আপনাকে একটু দেখাই যে এখনও হবিগঞ্জের শহরে প্রচুর পরিমাণে বৃষ্টি সেটি এখনও চলছে এবং যেটি আবহাওয়া অফিস যেটি বলছে যে সেটি হয়তো আগামীকাল পর্যন্ত অব্যাহত থাকবে। আর এখনের যে বৃষ্টি সেটি আসলে এখানকার যারা হাওরবাসী রয়েছে, যারা মৎস্যজীবী রয়েছেন তাদের জন্য আসলে এটি খুবই প্রয়োজনীয় একটি বৃষ্টি। কারণ হাওর, আপনারা জানেন যে এই বছরের তীব্র দাবদাহে হাওর একেবারে শুকনো অবস্থায় রয়েছে। তো এখন যদি বৃষ্টিপাতটি থেকে হয়তো হাওরের অঞ্চলের যে পানি সেটি আসবে এবং সেটি আসলে পরে হয়তো মাছের যে প্রজনন সেটি হয়তো হবে। এর মধ্যে যেহেতু হাওরের ধান কাটা শেষ, এই কারণে হাওরে পানির প্রবাহের জন্য আসলে এখন এই বৃষ্টিপাতটি খুবই প্রয়োজনীয় একটি বৃষ্টি। এর পাশাপাশি হবিগঞ্জ যেহেতু চা অধ্যুষিত একটি এলাকা, এই চা বাগানের জন্য আসলে চায়ের এখনের বৃষ্টিপাত সেটা আসলে খুব জরুরি। সব কিছু মিলিয়ে হবিগঞ্জের এই বৃষ্টি গত কয়েকদিনের যে তীব্র দাবদাহ সেটি থেকে সাধারণ মানুষকে স্বস্তি দিয়েছে এবং অনেকটাই জনজীবনের স্বস্তি নেমে এসেছে আসলে। কারণ গত কয়েকদিন তীব্র গরম ছিল এবং এই তীব্র গরমে এক ধরনের নাভিশ্বাস আসলে দেখা দিয়েছিল জনজীবনে, সেটি থেকে সাধারণ মানুষ মুক্তি পাচ্ছে। সাগর, ধন্যবাদ আপনাকে। টাঙ্গাইলের কালীহাতিতে বজ্রাঘাতে 2 কৃষক নিহত হয়েছেন। সকালে উপজেলার নোয়াবাড়ি এলাকায় দুর্যোগ থেকে হয় এই প্রাণহানি। নিহতরা হলেন আব্দুল হোসেন ও আমির হোসেন। প্রত্যক্ষদর্শীরা জানায় সকালে মাঠে ধান কাটছিলেন তারা। এ সময় হঠাৎই তাদের ওপর বজ্রপাত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নিহত 2 জনের বাড়ি দিনাজপুরের 14পুর গ্রামে। ধান কাটার মৌসুমে তারা মজুরি দিতে গিয়েছিল টাঙ্গাইলে।
দর্শক, এই বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন আমরা সহকর্মী শামীম আল মামুন। শামীম, মরদেহগুলো কখন নাগাদ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে, বিস্তারিত তথ্য আপনার কাছে কি আছে? সকালবেলায় যে দিনাজপুরের যে আব্দুল হোসেন এবং মমিন হোসেন ওনারা কিন্তু ধান কাটার জন্য গত 7 দিন আগেই আসেন টাঙ্গাইলে এবং চারিহাটি যে বীর বাসিন্দা এলাকায় সে কিন্তু তারা ধান কাটতে আজকে সকালবেলায় ধান খেতে যান ধান কাটার জন্য। আজকে সকালবেলায় ধান খেতে যান ধান কাটার জন্য, কিন্তু সকালবেলায় যে গুড়ি গুড়ি বৃষ্টি ছিল এবং আবহাওয়ার অবস্থা অনেকটাই গোমট আকারের, যার ফলে হচ্ছে যে সকালবেলায় যে ধান কাটার সময়ে সেখানে বজ্রপাত হয় এবং বজ্রপাতে প্রায় 2 জনই বজ্রপাতের আঘাতে নিহত হয় এবং তাদেরকে উদ্ধার করে যে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে যাওয়ার পরপরই কিন্তু কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন এবং তাদের যে লাশগুলো কিন্তু কালিহাতীর যে বাড়িতে তারা ধান কাটার জন্য এসেছিল মালিকের বাড়িতে, সেই বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে লাশগুলো রাখা হয়েছে। এবং সেখানকার আমি যে চেয়ারম্যান রয়েছে তার সাথে কথা বলেছি, তিনি বলেছেন যে সেখানের যে পরিবারের লোকজন তাদেরকে খবর দেওয়া হয়েছে, যেহেতু দিনাজপুরে তাদের বাড়ি টাঙ্গাইল থেকে প্রায় কয়েকশো কিলোমিটার দূরে, যার ফলে হচ্ছে যে তাদের আস্তে আস্তে হয়তো বা বিকেল হয়ে যাবে এবং বিকেলের পরপর তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই যে টাঙ্গাইলে বজ্রপাতে কিন্তু মাঝে মধ্যেই অনেক কৃষক ধান খেতে যারা কাজ করে তারা কিন্তু মাঝে মধ্যেই মারা যায় এবং এই উপায় থেকে রক্ষা পাওয়ার জন্য সব বিশেষজ্ঞরা বলছিলেন যে বেশি বেশি তাল গাছ লাগালে হয়তো বা এই ধরনের বজ্রপাত অনেকটাই কমে আসবে। শামীম, ধন্যবাদ আপনাকে। এত বড় দুর্যোগেও ওই বাড়িগুলি দাঁড়িয়ে আছে কোন শক্তিতে? সেজন্য প্রয়োজন উচ্চ শক্তির নির্মাণ সামগ্রীর ব্যবহার, যেমন জিপিএইচ কোয়ান্টাম B600DR, বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে কথা বলছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আমরা সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। আমাদের দেশের রাজনৈতিক অঙ্গনে একটা বিষয় দেখতে পাচ্ছি, বিএনপির প্রতিপক্ষ তো আওয়ামী লীগ রাজনৈতিক প্রতিপক্ষ, সেখানে ইদানিং দেখা যাচ্ছে যে বিএনপি রাজনৈতিক শত্রু এটা তো আরো বেশি এক প্রতিপক্ষ শত্রু বলতে আচ্ছা শত্রু একটা ডাইরেক্ট শত্রু আছে আমরা মনে করি তাই। আচ্ছা কাদের ভাই, সেখানে এখন দেখা যাচ্ছে যে বিএনপি আওয়ামী লীগের শত্রু ছেড়ে এখন ভারত বিরোধিতায় নতুন করে নেমেছে। এই ব্যাপারটা আপনি কি মনে করেন? তারা এখন আওয়ামী লীগের বিরোধিতা না করে এখন বলে যে ভারতকে আগে ঠেকাও। আবার আজকে তো এক নম্বর আমি শেষ করি, আরেকটা বিষয় হলো যে আপনি যে কথাটা বলতে চেয়েছেন এটা তো আজকে আবার পত্রপত্রিকায় দেখলাম যে বিএনপি ভারত বিরোধিতার বিষয়টি তারা পুনর্বিবেচনা করে দেখছে, বিরোধিতা না করে মধ্যপন্থা অবলম্বন করা যায় কি আজকে আছে। তারপর বলুন একটা বিষয় হলো যে আমরা জানি যে উপজেলা নির্বাচন কিন্তু মফস্বলে হচ্ছে, ঠিক না? সেখানে ঢাকাতে কোনো উপজেলা নির্বাচন হচ্ছে না, সেখানে বিএনপি দেখা যায় বনানী তারা ওখানে লিফলেট বিতরণ ঠিক আছে। দেখেন এটা তাদের সামনে এখন কোনো ইস্যু নেই। এখন তারা আছে এটা বোঝানোর জন্য শেষ পর্যন্ত গণ অভ্যুত্থান থেকে লিফলেট বিতরণ আসতেও 1.5 বছর
রাজধানীর কারওয়ান বাজারে লা ভিঞ্চি হোটেলের একাংশে হয় অগ্নিকাণ্ড। ফায়ার সার্ভিসের 6 ইউনিটের চেষ্টায় আগুন নির্বাপন করা গেছে। জানা যায় সকাল 9টা নাগাদ হোটেলের পাশে একটি টিন শেড রুমে ধোঁয়া দেখা যায়। হোটেলের ওই জেনারেটর রুম থেকেই আগুনের সূত্রপাত। খবর পেয়ে বাজারের অনেকে জড়ো হয়, নিজেরাই নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। 6টি ইউনিটের প্রায় 20 মিনিটের চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়েছে। আগুনের কারণে হোটেলের পাশের দুটি আড়ত আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। জেনারেটর অনেকক্ষণ চলার পরে দেখি কালো ধোঁয়া ছাড়ছে জ্বালাটা। তখন আমি আসি দেখি যে ভেতরে আগুন লাগছে। আমরা সবাই পানি মারতেছি, তারপরে এখানে ফায়ার সার্ভিস খবর দেওয়া হয়েছে। তারপরে 10-15 মিনিট পর ফায়ার সার্ভিস আসছে, আসার পরে তারা ফায়ার সার্ভিসটা এরা আগুনটা নিভে এলাইছে। আমরা সবাই মিলে খুব অল্প সময়ের মধ্যে আগুনকে আয়ত্তে এনে নির্বাপন করতে সক্ষম হয়েছি। আগুন লাগার কারণটা যেটা প্রাথমিকভাবে ধারণা করছি যে জেনারেটর চলছিল, সেই জেনারেটর থেকেই গোলযোগের কারণে আগুনের সূত্রপাত হয়েছে। রাজধানীর ধোলাইখাল এলাকায় 4তলা ভবনের 2য় তলায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে লেগেছে আগুন। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট। ঘটনাস্থলে আছেন আমার সহকর্মী আকলাকুস সাফা, সরাসরি যাচ্ছে তার কাছে। সাফা, আগুন তো নিয়ন্ত্রণে এসেছে, পুরোপুরি কি নির্বাপন করা গেল কিনা এবং আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে? হ্যাঁ, পুরোপুরি নির্বাপন করা গেছে। এখনো পর্যন্ত ভিতরে কিছু ধোঁয়া আছে, তবে সেই ধোঁয়া বের করার জন্য এই যে ভবনটির যে গ্লাসের যে অংশগুলো, সেই অংশগুলো আমরা দেখতে পাচ্ছি যে সেগুলো ভেঙে ধোঁয়াটাও বের করা হয়েছে এবং ফায়ারের যে ইকুইপমেন্টগুলো ছিল সেই ইকুইপমেন্টগুলোও এরই মধ্যে সেখান থেকে নামিয়ে আনা হয়েছে। আমরা এখন বলতে পারি যে পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। কারণটা যেটা জানতে চাচ্ছিলেন, এখন যেটি দেখতে পাচ্ছেন একটি ট্রান্সফরমার দেখা যাচ্ছে। স্থানীয় যারা আছেন অথবা যারা প্রথম এই আগুনটি নোটিস করেছেন তারা বলেছেন যে ট্রান্সফরমারে তারা আগুন ধরতে দেখেন, সেখানে বিকট শব্দ হয়, শব্দ হওয়ার পর আগুন ধরতে দেখেন এবং তার কিছুক্ষণ পরই তারা দেখেন যে এই যে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক যে 2য় তলার যে জায়গাটি, সেই জায়গার যে দুটি এসি দেখতে পাচ্ছেন, সেই দুটি এসির যে ভিতরের যে অংশ, সেই অংশ থেকে আগুন সেখান থেকে ধোঁয়া বেরোতে থাকে এবং 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই সেই ধোঁয়া এই যে গ্রিল দেখা যাচ্ছে, সেই গ্রিলটি দিয়ে সেই ধোঁয়া সেদিক থেকে বেরোতে থাকে এবং এসির যে আউটার সেকশন আছে, সেই আউটার সেকশনের পিছন দিয়েও কিছুক্ষণ যখন ধোঁয়া দেখা যায় তখনই ফায়ার সার্ভিসকে, প্রথমে পুলিশকে এবং পরে ফায়ার সার্ভিসকে জানানো হয় এবং ফায়ার সার্ভিসের প্রথমে 2 ইউনিট এবং পরে আরো 3টি ইউনিট এসে এখানে প্রবেশ করে এবং প্রবেশ করার পর ফায়ার সার্ভিসের যিনি ডিডি আছেন এই অঞ্চলে, তিনি আমাকে যেটি বললেন যে তিনি ভিতরে যে আলামত পেয়েছেন তাতে দেখা যাচ্ছে যে এসি থেকেই আগুনের সূত্রপাত, এমনটা বলেছে ফায়ার সার্ভিস। এবার যে বিষয়টি সেটি হচ্ছে ক্ষয়ক্ষতি। আপনি জানেন শনিবার যেহেতু ব্যাংক বন্ধ ছিল, সেই হিসেবে কোনো জানমালের মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, তবে যে ভিতরের যে কাজকর্ম করার জন্য যে কাগজপত্র অ্যান্ড এভরিথিং, এই জিনিসগুলো কিন্তু সব একদম পুরো ছাই হয়ে গেছে এবং শাখা অফিসে যে ভল্ট থাকে সেই ভল্টটি কিন্তু নিরাপদ আছে। সাফা, ধন্যবাদ। সাতক্ষীরার তালায় ধান বোঝাই ট্রাক উল্টে 2 শ্রমিক নিহত হয়েছেন, আহত হয়েছেন 2 জন। ভোরে খুলনা পাইকগাছা সড়কের হরিশচন্দ্র কাটি এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন খুলনার কয়রার মনিরুল ইসলাম ও সাইদুল গাজী। পুলিশ জানায় মাসখানেক আগে ধান কাটতে একদল শ্রমিক গোপালগঞ্জে যায়, সেখান থেকে ফেরার পথে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাক উল্টে যায়। ঘটনাস্থলেই নিহত হয় 2 জন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধান কাটে গিয়েছিল, ধান কেটে আসার সময় ধানের ট্রাক উল্টে যেয়ে এইভাবে অ্যাক্সিডেন্টটা ঘটে। ধানের ট্রাক নিয়ে আসি ওই সাইডে দিয়ে গাড়ি পাল্টি গেছে। লুজ বালের ভিতর ট্রাকের সামনে বাম সাইডে সামনের চাকা যাওয়ার সময়, বাম দিয়ে যাওয়ার সময় ঢোকা গেছে, লুজ বালের ভিতর পড়ে উল্টে গেছে। 2 জন মারা গেছে। একজনের নাম আছে মনিরুল, একজনের নাম সাইদুল গাজী, বাড়ি আছে কয়রা। যুক্তরাষ্ট্রের তৈরি অস্থায়ী বন্দর দিয়ে ত্রাণ প্রবেশ শুরু হয়েছে গাজায়। শুক্রবার সকালে উপত্যকার তীরে নোঙর করে মার্কিন সহায়তাবাহী জাহাজ। এক্স বার্তায় এই তথ্য নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। শনিবার অস্থায়ী বন্দরে ত্রাণ পৌঁছানোর ভিডিও প্রকাশ করেছে ইসরায়েলের সামরিক বিভাগ। ইসরায়েল গাজায় প্রবেশের সবগুলো ক্রসিং বন্ধ করে রাখায় 7 মাস ধরেই তীব্র মানবিক সংকটে গাজাবাসী। এই পরিস্থিতিতে সমুদ্রপথে ত্রাণ সরবরাহের উদ্যোগ নেয় যুক্তরাষ্ট্র। উপত্যকায় ভাসমান অস্থায়ী বন্দর তৈরি করে তারা। 1000 মার্কিন সেনা কাজ করেছে এই বন্দর তৈরিতে। ব্যয় হয়েছে $320 মিলিয়ন। তবে সাগর পথে পর্যাপ্ত ত্রাণ সরবরাহ সম্ভব নয় বলে জানিয়েছেন মানবাধিকার কর্মীরা। মানবিক সহায়তা প্রবেশের খবর পেয়েই সাগর তীরে ভিড় করে গাজার অনাহারী মানুষেরা।
দর্শক, এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।